ওয়েলকাম টু গাইডলাইন। আজকের আলোচনা এতক্ষণ প্রত্যেকেই জেনে গেছো। আজকে আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুরের যে রূপনারায়ণের কুলে কবিতাটি আছে ক্লাস 12-এ, সেটা নিয়ে আজকে আলোচনা করব। তবে আলোচনা করার আগে একটা কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে আজকের আলোচনায় শুধুমাত্র ক্লাস 12-এর জন্য যেটুকু প্রয়োজন প্রশ্ন উত্তর লেখার জন্য, ঠিক সেটুকুই আলোচনা করব। রবীন্দ্রনাথ ঠাকুরের যে এখানে বড় একটা দর্শনের বিস্তার, তত্ত্বের বিস্তার রয়েছে, সেই বিস্তারের বেশি জটিলতায় যাব না। শুধুমাত্র উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য প্রশ্ন উত্তর লেখার জন্য যেটুকু প্রয়োজন সেটুকুই নিয়ে আলোচনা করব। কবিতাটা আমরা দেখে নিই। কবিতাটা দেখে নেওয়ার আগে আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে রূপনারায়ণের কুলে কবিতাটা কিন্তু রবীন্দ্রনাথের নাম দেওয়া নয়। কারণ রবীন্দ্রনাথ যখন কবিতাটা লিখছেন, যখন লেখা হচ্ছে তখন 1941 খ্রিস্টাব্দ, এবং সেই সময় তিনি শয্যাশায়ী, এবং তার তখন নিজে হাতেও কবিতাটা লেখেননি, তিনি কবিতাটি বলে দিয়েছেন, অন্য একজন লিখেছিল। তাই তার নাম দেওয়া নয়, শিরোনামগুলো যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আছে তারাই নামটা দিয়েছে। আমি কবিতাটায় ঢুকে যাচ্ছি একদম। রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। রূপনারায়ণের কুলে, এই যে রূপনারায়ণের এই শব্দ ব্যবহারটা দেখে মনে হচ্ছে একটা সৌন্দর্য বোধ, একটা সুন্দর চেতনা এর মধ্যে কিন্তু আছে এই শব্দ ব্যবহারের মধ্যে দিয়ে। জেগে উঠলাম, জেগে উঠলাম মানে কি? জেগে ওঠা মানে এখানে আর কিছু না, আত্ম উপলব্ধির কথা বলছে। আমরা জেগে কখন উঠি? মানে ঘুম ভাঙলে জেগে উঠি। একইভাবে আমাদের মননের ভিতরে যখন ঘুম ভাঙে, কোনো নতুন ভাবনার উদয় হয়, একটা ভাবনা থেকে সেই ভাবনাটা ভেঙে গিয়ে যখন নতুন ভাবনা আসে, তখন সেটা কিন্তু জেগে ওঠা। অর্থাৎ মনের ভিতরে নতুন ভাবনার উদয় হওয়া, সেটাও জেগে ওঠা। অর্থাৎ এক কথায় আত্ম উপলব্ধি, একটা নতুন উপলব্ধি, নিজের উপলব্ধি, সেটা আত্ম উপলব্ধি। এত ভেঙে বোঝা দরকার নেই, এগুলো শর্টে আসবে। জানিলাম এই জগৎ স্বপ্ন নয়। তাহলে নতুন যে ভাবনাটা, যে উপলব্ধিটা, আত্ম উপলব্ধিটা হলো, সেটা কি না, জানিলাম এই জগৎ স্বপ্ন নয়। অর্থাৎ তার মনের মধ্যে যে স্বপ্ন, যে কল্পনা, যে সৌন্দর্য বোধ একটা কাজ করছিল, সেখান থেকে তিনি নেমে এলেন কোথায়? বাস্তবের মাটিতে। এবং সেই বাস্তবটা কিন্তু অনেক বেশি কঠিন, কঠোর। সেটা কিন্তু এতটা স্বপ্নময় নয়, এতটা সৌন্দর্য বোধ কিন্তু নেই এই বাস্তবের মাটিতে। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ। এই রক্তের অক্ষরে দেখিলাম, এই কথাটা বুঝতে গেলে রবীন্দ্রনাথের একটু ব্যক্তিগত জীবনকে জানা উচিত। রবীন্দ্রনাথের ব্যক্তিগত জীবনে অনেক মৃত্যু, শোক সহ্য করতে হয়েছে। তিনি অনেক কাছ থেকে অনেক মৃত্যু দেখেছেন। শুধু তাই নয়, তাকে আরো অনেক রকমের দুঃখ, কষ্ট, শোক সহ্য করতে হয়েছে, অনেক আঘাত পেতে হয়েছে। আঘাতে, দুঃখে তিনি সারা জীবনে বহু সময় জর্জরিত হয়েছেন। এবং এই দুঃখ, আঘাত, কষ্ট, এইগুলোর মধ্য দিয়েই কিন্তু তিনি নিজেকে চিনেছেন, বাস্তবকে চিনেছেন, সত্যকে চিনেছেন। এই রক্তের অক্ষরে শব্দগুলো ব্যবহার করছে কেন? এই যে তিনি বারবার আঘাত পেয়ে পেয়ে, কষ্ট পেয়ে পেয়ে তিনি নিজেকে উপলব্ধি করতে পারছেন, বাস্তবকে উপলব্ধি করতে পারছেন, যার জন্য কিন্তু রক্তের অক্ষরে দেখিলাম বলছে। আপনার রূপ, আপনার রূপ অর্থাৎ নিজের রূপ, যেটা বাস্তব, যেটা সত্য। চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। সে একই কথা বলছে যে চিনিলাম আপনারে, নিজেকে চিনলাম কিভাবে? আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়, যে কথাগুলো আমি বলছিলাম। আসলে আসলে এখানে যে দর্শনটা এখানে আছে, সেটা হচ্ছে যে দুঃখ, কষ্ট, আঘাত, এইগুলোই কিন্তু সত্য, এইগুলোই কিন্তু বাস্তবকে, কঠিনকে নিজেকে চিনতে সাহায্য করে। এইগুলোর মধ্য দিয়েই কিন্তু তুমি নিজেকে চিনতে পারবে, বাস্তবকে চিনতে পারবে। কারণ তুমি যখন দুঃখ পাচ্ছ, তুমি যখন কষ্ট পাচ্ছ, সেইগুলো কিন্তু তোমাকে অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়। তোমরা প্রত্যেকে নিজেরা যারা উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী আছো, তারা কিন্তু এইগুলো বেশি করে উপলব্ধি করতে পারবে যে যখন তুমি কিছু আঘাত পাও, যখন দুঃখ পাও, সেগুলো কিন্তু তোমাকে অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়।
যেটা তুমি যখন ফুর্তিতে থাকো সেগুলো কিন্তু তোমাকে জীবনে কিছু পাঠ শেখায় না, সেগুলো বাস্তব সম্পর্কে কিন্তু তোমাকে কোনো পাঠ দেয় না। কিন্তু দেখবে আঘাত, জীবনের প্রতিটা আঘাত, প্রতিটা দুঃখ, প্রতিটা যন্ত্রণা তোমাকে কিছু না কিছু শিখিয়ে দিয়ে যায়, তোমাকে নিজেকে উপলব্ধি করতে শেখায়, বাস্তবকে, সমাজকে, কোনটা বাস্তব, কতটা বাস্তব, সেইগুলো কিন্তু অনেকটা পাঠ শিখিয়ে দিয়ে যায়। এবং এই দুঃখটা, এই আঘাতগুলোই কিন্তু সত্য, এগুলো কিন্তু চিরন্তন। সত্য যে কঠিন, কঠিন এরে ভালোবাসিলাম। বলছে সত্য যে কঠিন, এই সত্য কঠিন। কঠিন কেন? কঠিন এই কারণেই যে এই সত্যটাকে তুমি উপলব্ধি কিন্তু একটা ফুর্তিতে থাকার মধ্যে দিয়ে পারছো না। এই সত্যটাকে তোমাকে উপলব্ধি করতে হচ্ছে দুঃখের মধ্যে, আঘাত পেতে পেতে, কষ্টের মধ্যে। এবং কঠিন তিনি ভালোবাসছেন। একটা কথা এখানে আমার মনে পড়ছে যে দর্শনটা, সেটা হচ্ছে যে দুঃখের মধ্যে কিন্তু আনন্দ প্রচুর, দুঃখের মধ্যে কিন্তু আনন্দ রয়েছে অনেক। যদি পিভি শেলি, ইংরেজি সাহিত্যে পিভি শেলি আমরা দেখতে যাই, তার লেখা একটা কথা আছে, আওয়ার সুইটেস্ট সং আর দোজ দ্যাট টেল অফ স্যাডেস্ট থট। অর্থাৎ যেগুলো দুঃখের কথা বলে, যেখানে দুঃখ রয়েছে সেখানেই কিন্তু আনন্দ সবচেয়ে বেশি। অর্থাৎ দুঃখের মধ্যে আনন্দ কিন্তু বেশি। এটা কিরকম হলো? আমি বাস্তব একটা জিনিস উদাহরণ দিচ্ছি। এইরকম কিন্তু অনেকেরই বাস্তব জীবনে ঘটেছে। বিশেষত তোমরা যারা পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক, তারা দেখবে হয় ঘটেছে কিংবা ঘটতে চলেছে বা ঘটবে অনেকের জীবনেই। সেটা হচ্ছে, দেখবে অনেক সময় আসে যখন তুমি একা চুপচাপ ঘরে বসে আছো, দরজা জানালা বন্ধ, একা চুপচাপ বসে আছো, এবং তুমি একটা কোনো কিছু নিজে বুঝতে পারছো না কেন, কিন্তু কোনো একটা দুঃখ মনের মধ্যে, একটা একটা দুঃখ দুঃখ ভাব, এবং চোখ দিয়ে হয়তো জলও পড়ছে, এমনও হতে পারে। কেউ তোমাকে পাশ থেকে মা হোক ডাকতে আসে বা কেউ ডাকছে, তুমি কিন্তু সেটাকেও ভালো লাগছে না, তোমার মনে হচ্ছে তোমাকে কেউ ডিস্টার্ব করছে, আমাকে কিছু বলো না তো, এইরকম একটা ভাব। অর্থাৎ কি, সেই মুহূর্তে তুমি কষ্ট পাচ্ছ, মনে মনে দুঃখ পাচ্ছ, হয়তো তোমার চোখ দিয়ে জলও পড়ছে, কিন্তু সেই দুঃখটাকে তুমি তাড়িয়ে তাড়িয়ে উপলব্ধি করতে চাইছো, সেই দুঃখের মধ্যে তুমি থাকতে চাইছো। কেন? কারণ তার মধ্যে তুমি আনন্দ খুঁজে পাচ্ছ, তার মধ্যেও আনন্দ রয়েছে, যার জন্য তুমি ওটাকেই তাড়িয়ে তাড়িয়ে উপলব্ধি করতে চাইছো। তখন কেউ ডিস্টার্ব করলেও কিন্তু তোমার সেটা পছন্দ হচ্ছে না, ভালো লাগছে না। ওই দুঃখের মধ্যে, ওই চোখ দিয়ে জল পড়ছে, তাও সেই মধ্যেই, তার মধ্যেই তোমার থেকে যেতে ইচ্ছে করছে। অর্থাৎ যে কথা বলছিলাম, সত্য যে কঠিন, কঠিনের ভালোবাসিলাম। অর্থাৎ এই বাস্তবকে, এই কঠিনকেই কিন্তু কবি গ্রহণ করছেন। রবীন্দ্রনাথ এই কঠিন সত্য, অর্থাৎ দুঃখ, আঘাত, এগুলো থেকে কিন্তু কখনো সরে যেতে চায়নি, এগুলো থেকে তিনি মুক্তি পেতে চায়নি, এগুলোকে তিনি ত্যাগ করতে চাননি, এগুলোকে নিয়েই তিনি, এগুলোকে গ্রহণ করেই তিনি চলতে চেয়েছেন সবসময়। কারণ তিনি জানতেন যে এইগুলোর মধ্য দিয়েই কিন্তু আত্ম-উপলব্ধি, বাস্তবকে চেনার উপায় আছে। সে কখনো করে না বঞ্চনা। অর্থাৎ এই দুঃখ, এই আঘাত, যা কিছু, এটাই সত্য। আর এটা কিন্তু কখনো তোমাকে বঞ্চনা করবে না, বরং তোমার জীবনকে আরো পূর্ণতার দিকে এগিয়ে নিয়ে যাবে, তোমাকে বাস্তবকে চেনাবে, তোমাকে নিজেকে চেনাবে, তোমাকে কঠিন যে সত্য সেটাকে চেনাবে। আর এটার মধ্যে দিয়ে কিন্তু তোমার জীবন পূর্ণতার দিকে এগিয়ে যাবে। আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন। অর্থাৎ তোমাকে সেই মৃত্যুর আগের দিন পর্যন্ত কিন্তু এই দুঃখের তপস্যা কিন্তু করতে হবে। অর্থাৎ জীবনটা যে দুঃখে পরিপূর্ণ, আঘাতে পরিপূর্ণ, এই জায়গাটা কিন্তু এখানে বলতে চেয়েছে কবি। হচ্ছে আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন। অর্থাৎ মৃত্যুর আগের পর্যন্ত কিন্তু দুঃখ অনিবার্য, দুঃখ থাকবেই মানুষের জীবনে। এবং এই দুঃখের তপস্যার মধ্য দিয়েই, এই দুঃখের মধ্য দিয়েই, আঘাতের মধ্য দিয়েই কিন্তু মানুষ সত্যকে, মহৎ
যে সত্য, সেই সত্যকে চিনতে পারে, সেই সত্যকে উপলব্ধি করতে পারে, বাস্তবকে উপলব্ধি করতে পারে, তথা জীবনকে উপলব্ধি করতে পারে, নিজেকে উপলব্ধি করতে পারে, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, অর্থাৎ সত্যের যে দারুণ মূল্য সেটা লাভ করতে পারে, উপলব্ধি করতে পারে। এটা আশা রাখছি স্পষ্ট বোঝা গেল। মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে, আসলে রবীন্দ্রনাথ জানতেন, বা এ তত্ত্বটা আমাদের সকলেরই জানা, যে মৃত্যুর পর মানুষ কিন্তু কোনো কিছু সঙ্গে নিয়ে যায় না, তার যা কিছু সবটা কিন্তু এখানে থেকে যায়। যার জন্যই হয়তো এই কথা বলা হচ্ছে যে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। আশা রাখছি মোটামুটি বোঝা গেল। এবার এরপরেও যদি কোনো জায়গায় বড় প্রশ্ন উত্তর লেখার ক্ষেত্রে আরো যদি বিশ্লেষণের প্রয়োজন হয় জায়গাগুলো, তখন আমি সেগুলো চেষ্টা করবো বোঝানোর। আর প্রশ্ন উত্তর লিখলে কিন্তু বোঝা যাবে মোটামুটি। আর এখানে মেইনলি যে জায়গাটা, যে দর্শনটা এখানে রয়েছে, সেটা হচ্ছে এই যে দুঃখ, আঘাত, এইগুলোর মধ্য দিয়ে যে আত্ম উপলব্ধি, সত্য উপলব্ধি, বাস্তব উপলব্ধি এবং আত্মচেতনা, আত্মবোধ, নিজেকে চেনা, এই জায়গাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং এই জায়গা কেন্দ্রিক যে উপলব্ধিগুলো রবীন্দ্রনাথের, আমার প্রশ্ন থাকলো আজকের ক্লাসে, সেটা হচ্ছে যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের ক্লাসটা দেখছে, তাদের প্রত্যেকের কাছে প্রশ্ন থাকলো যে আমরা এই কবিতাটি আলোচনার মধ্য দিয়ে, পড়ার মধ্য দিয়ে যে রবীন্দ্রনাথের উপলব্ধিগুলো দেখতে পেলাম, সেই উপলব্ধিগুলো কতগুলো উপলব্ধি রবীন্দ্রনাথের, সেই উপলব্ধিগুলো পয়েন্ট আকারে প্রত্যেককে বলবো। কারণ এইভাবে চর্চা করতে করতে শিখতে পারবে। আর এটা যদি চর্চা না করো, নিজে চেষ্টা না করো, ভুল হোক কোনো অসুবিধা নেই, তবে চেষ্টা করো। চেষ্টা করলে কিন্তু শিখতে পারবে, চেষ্টা না করলে শিখতে পারবে না। চেষ্টা করে দেখো, দেখবে অনেক কিছু তুমি শিখতে পারছো। সামনে টেক্সট বইটা রাখো, আমার ক্লাসটা দেখো, প্রয়োজনে দুবার দেখো। তারপর তুমি রবীন্দ্রনাথের উপলব্ধিগুলো কি কি, রবীন্দ্রনাথ ঠিক কি উপলব্ধি করছে এই আলোচ্য কবিতার মধ্যে দিয়ে, সেই উপলব্ধিগুলো পয়েন্ট আকারে, দুটো, তিনটে, চারটে, তুমি যতগুলো উপলব্ধি বুঝতে পারছো, সেই উপলব্ধিগুলো পয়েন্ট আকারে লিখে আমার এই ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে। প্রত্যেকে ভালো থাকো, বাড়িতে থাকো, আর ক্লাস দেখো। আমাদের ক্লাস যাতে সমস্ত বন্ধুদের কাছে পৌঁছায়, আমাদের ক্লাসটা অবশ্যই শেয়ার করে দিও। ধন্যবাদ সকলকে।